মিরপুরে পোশাক কারখানা এবং কেমিক্যাল গোডাউনে আগুনে নিহত ৯, দগ্ধ বেশ কয়েকজন, মৃতের সংখ্যা বাড়ার শঙ্কা। এবং ৩৫ বছর পর কাল চাকসু নির্বাচন, প্রস্তুতি শেষ। ২৩২টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯০৮ প্রার্থী। যারা ছিল মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। দিনে গুরুত্বপূর্ণ সংবাদ, পাশাপাশি বিশেষ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কিছু সংবাদের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ মতামত। সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। রাজধানী মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা এবং রাসায়নিকের গোডাউনে আগুনে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে, দগ্ধ হয়েছেন আরও বেশ কয়েকজন। বেলা ১২:১৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই পোশাক কারখানায় বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের রাসায়নিকের গোডাউনেও। মিরপুরের রূপনগর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। তার কাছ থেকে জেনে নিই সবশেষ খবর। ফরহাদ, একটু জানাবেন না এখন পর্যন্ত আগুন কি পুরোপুরি নিয়ন্ত্রণ করা গেল? আর ৯ জন নিহতের কথা বলা হয়েছে, অনেকেই স্বজনের দাবি করছেন, সেই সংখ্যাটা বা কত হতে পারে? ফায়ার সার্ভিসকে আর কোনো ব্রিফ করলো কিনা? আপনি জানেন যে আজকেও একটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছে রাজধানীর মিরপুরে। এখন পর্যন্ত আমরা এখানে যে সর্বশেষ তথ্য পেয়েছি, ৯ জন মৃতের ঘটনা ঘটেছে এবং কিছুক্ষণ আগে সেখানে অ্যাম্বুলেন্স ঢুকেছে এবং এই মরদেহগুলো নিয়ে যাওয়ার জন্য। এবং এখন পর্যন্ত কেমিক্যাল গোডাউনের যে আগুনটা, সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। আপনি জানেন যে ভিতরে অনেক বিস্ফোরক কেমিক্যালের যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু বের করতে পারেনি, যার কারণে কিন্তু ফায়ার সার্ভিস সহ অন্যান্য যারা কাজ করছেন তারাও কিন্তু একটু ভিতরে রয়েছেন। কিছুদিন আগে গাজীপুরের যে ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন নিহত হয়েছিল এরকম একটা ঘটনায়। এবং আমরা এখানে দেখেছি যে বিভিন্ন যারা স্বজন রয়েছেন তারা এখনও তাদের স্বজনদের ছবি নিয়ে কিন্তু তাদের মরদেহগুলো খুঁজে বেড়াচ্ছেন। আসলে তারা জীবিত আছেন না মারা গেছেন সেই বিষয়টিও কিন্তু তারা এখনও নিশ্চিত হয়নি। ফায়ার সার্ভিস সর্বশেষ যে ব্রিফিং করেছিল তারপরে আর কোনো ব্রিফিং করেনি এবং সর্বশেষ আমরা ৯ জন মরদেহের কথায় জানতে পেরেছি। আমরা এখানে একজন স্বজনের সাথে কথা বলবো, তিনি এসেছিলেন এখানে ছবি নিয়ে। একটু বলবেন আপা যে আপনি আপনার আত্মীয় যে রয়েছেন নিখোঁজ, তাকে পেয়েছেন কিনা? ভালো লাগে না বুঝলেন, সে আমার স্বামী, তারে খুঁজে পাইতাছি না, নাম্বার বন্ধ। উনি কোথায় কাজ করতেন? এই পাশে কারখানায় কাজ করতো, গার্মেন্টস অপারেটর। আপনার সাথে আজকে কথা হয়েছিল? আমার সাথে তার কথা হয় নাই, কিন্তু আমি ফোন দিছি, আগুন আগুন করে চিল্লাইছে। ওই শেষ কথা, তারপর থেকে ফোন বন্ধ। 11:30 বাজে ওই সময়, তারপর তো ফোন বন্ধ। এখানেও কেউ কোনো তথ্য দিয়েছে? আচ্ছা, জুয়েল, আপনি দেখতে পাচ্ছিলেন যে এখানে একজন স্ত্রী রয়েছেন, তার হাজব্যান্ড কিন্তু নিখোঁজ রয়েছেন। তিনিও কিন্তু ছবি হাতে নিয়ে খুঁজছেন, তার কোনো অস্তিত্ব এখন পর্যন্ত পাওয়া যায়নি। কারণ ভিতরে কিন্তু এখনও যে কেমিক্যাল গোডাউনটা রয়েছে সেই গোডাউনে কিন্তু এখনও রয়েছে আগুন। এবং বাইরে এখানে আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ, র্যাবের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি রয়েছেন। আপনি জানেন প্রত্যেকটি আগুনের ঘটনায় উৎসুক জনতার একটা ভিড় থাকে, সেই ভিড় কিন্তু এখানেও রয়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। পাশাপাশি গণমাধ্যম কর্মীরাও রয়েছে, যেহেতু ইতিমধ্যে ৯ জন মারা গেছে এবং ধারণা করা হচ্ছে যে এখানে মৃতের সংখ্যা বাড়বে এবং আহত যারা রয়েছেন তাদের প্রতি ৩ জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এবং পাশাপাশি এখানে একটা বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রয়েছেন, স্থানীয় যারা রয়েছেন তারাও এই আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি তারা কিন্তু কাজ করছেন। সব মিলে এখানে একটি শোকের কিন্তু মাতম শুরু হয়েছে এবং আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা এখান থেকে অনেকেই বার্ন ইনস্টিটিউটেও কিন্তু গিয়েছেন, কিন্তু যেহেতু ভিতরে এখনও প্রবেশ করতে পারেনি। ভিতরে কিছুক্ষণ আগে আমরা দেখেছি অ্যাম্বুলেন্স ঢুকেছে, তারাও কিন্তু সেখান থেকে কিছুক্ষণের মধ্যে লাশ মরদেহগুলো কিন্তু নিয়ে যাবে এবং তাদেরও কিন্তু এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করতে পারেনি। এবং আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, তারাও জানিয়েছেন দ্রুত কিন্তু তারা আরও যদি কোনো মরদেহ থাকে সেগুলোও কিন্তু তারা চেষ্টা করছেন যে ভিতর থেকে বের করে নিয়ে আসার জন্য। যেহেতু ভিতরে কেমিক্যাল ছিল, আসলে কী পরিমাণ কেমিক্যাল ছিল এবং সেগুলো আসলে কতটা ভয়ানক হতে পারে সেটাও কিন্তু এখনও নিয়ন্ত্রণ করা যায়নি। সব মিলিয়ে এখনও কিন্তু বিষয়গুলো যদি বলি, এখানে কিন্তু একটা মানে খুব
খারাপ একটা পরিস্থিতি আসলে মধ্য দিয়ে যাচ্ছে যারা এখানে কাজ করছেন। কারণ আপনি জানেন যে যেহেতু আজকে মঙ্গলবার একদম ওয়ার্কিং টাইমেই কিন্তু এই দুর্ঘটনাটা ঘটেছে, আগুনের ঘটনা, এবং কোন জায়গা থেকে আসলে আগুন লেগেছে সেই তথ্যও কিন্তু ফায়ার সার্ভিস এখনও নিশ্চিত হতে পারেনি। এবং যারা এই পোশাক কারখানার মালিক যারা রয়েছেন এবং কেমিক্যালের মালিক যারা রয়েছেন তারাও কিন্তু তাদের সাথেও কিন্তু ফায়ার সার্ভিস বা যারা রয়েছেন সেনাবাহিনী তারা কিন্তু কথা বলতে পারেনি, এবং ভিতরে কী পরিমাণ বা কত সংখ্যক জনবল ছিল সেই তথ্যটাও কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। যার কারণে আসলে বিপুল সংখ্যক মানুষ ছিল কিনা এবং তারা আসলে কতজন বের হতে পেরেছেন, কতজন আসলে ভিতরে রয়েছেন, কী পরিমাণ মারা গেছেন সেই তথ্যটাও কিন্তু এক্সাক্ট ফায়ার সার্ভিস দিতে পারেনি, কারণ মালিক পক্ষের কারোর সাথেই কথা বলতে পারেনি। এবং আমরা এখানে যারা স্থানীয় রয়েছেন তাদের সঙ্গেও কথা বলেছে, তারাও কিন্তু বিষয়টা বলছেন যেহেতু পোশাক কারখানা এবং মঙ্গলবারের আজকের দিন এবং দুপুর টাইমে বের হওয়ার মতো সুযোগ আসলে কম ছিল, কারণ কেমিক্যালগুলো এখানে আমরা ফায়ার সার্ভিস যখন ব্রিফিং করেছিল তখন কিন্তু তারা জানিয়েছিল এটা কিন্তু আসলে এটার কিন্তু কোনো পারমিশন ছিল না, তারা মোটামুটি প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন। এবং আমরা দেখেছি এখানে সেনাবাহিনী বিশেষ করে বিজিবি, র্যাব, পুলিশের পাশাপাশি যারা স্থানীয় রয়েছেন তাদের সাথে আমরা একজন স্বেচ্ছাসেবী হিসেবে কথা বলবো। একটু আসলে এখন পর্যন্ত আপনার ভিতরের কোনো তথ্য পেয়েছেন কিনা, কতজন ছিল বা এরকম কোনো? ভাই আমরা যখন দেখছি তখন দেখলাম যে না এত মানে মানে আমরা নির্দিষ্ট পরিমাণ জানি না যে কতজন ছিল। আমরা সেনাবাহিনীর সাথে বা অন্যান্যর সাথে কথা বলার চেষ্টা করছি, বলছে যে তারা ভিতরে আটকা ছিল। তো আমরা যতটুকু দেখলাম যে স্থানীয় মানুষের চেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক ভালোই পরিমাণ মানে আশঙ্কাজনক অবস্থায় ছিল, কারণ হচ্ছে আমরা তাদেরকে রেস্কিউ অবস্থায় যেতে দেখছি। আর স্থানীয় কিছু মানুষ ছিল তাদেরকে আমাদের দেখলাম যে বিউবিটির হচ্ছে যে মেডিকেল কলেজ আছে ওইখানে মেডিকেল যে আপনার যে মেডিকেল রুম আছে তো ওইখানে হচ্ছে তাদেরকে সেবা দেওয়া হয়েছে। তো হচ্ছে আমার কথা হচ্ছে যখন আমরা আগুনটা দেখলাম তখন আগুনের পরিমাণ এত ছিল না যে 11 জনের এরকম প্রাণটা নিয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের খুবই খারাপ লাগছে, কারণ হচ্ছে ফায়ার সার্ভিস যদি আরেকটু বলতে চাই যে এখানে অনেকেই স্বজন দেখছি আমরা, যারা তাদের স্বজনকে খুঁজছেন, মানে কত পরিমাণ স্বজন আপনারা দেখেছিলেন তখন আসে? আচ্ছা আমরা এখানে আনুমানিক যতটা হতাহত পরিমাণ দেখছি তার চেয়ে বেশি দেখছি স্বজনদের। তারা তাদের নিজস্ব ভাই বা বোনের ছবি নিয়ে আসছে, যে বলছে যে সে নিখোঁজ আছে। তো আমরা তাদেরকে চেষ্টা করছি, তাদেরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করছি যে তাদের একজন স্বজন হারিয়ে গেছে, আপনারা যদি তাদেরকে পান তাহলে হচ্ছে খুঁজে বের করে দেন, বা হচ্ছে তারা যেন তাদের আত্মীয় স্বজনের যেন লাশটা অন্তত নিয়ে যেতে পারে। কারণ হচ্ছে কি আমরা আসলে আমাদের ভার্সিটির পাশে এই ঘটনা, আমরা আসলে মর্মাহত। কারণ আর আমার যতটুকু মনে হয় যে এতটুকু একজন সাধারণ নাগরিক হিসেবে এতটুকু বলতে পারি, যদি ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে একটু কাছে কিন্তু আসলে আমরা যে যদি মানে ফায়ার সার্ভিস বা সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা ব্রিফ না করা পর্যন্ত সংখ্যাটা বলা হচ্ছে না, কারণ এই ছাত্রটি একটু আগে বললো যে 11 জন মারা গেছে। আপনাদের বোধহয় ওখানে দাঁড়াতেও সমস্যা হচ্ছে, আপনারা অপেক্ষায় থাকেন। আমরা চেষ্টা করব পরবর্তীতে যখনই আমরা আপডেট পাবো আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দেওয়ার জন্য, কারণ ফায়ার সার্ভিস বারবারই বলছে এখানে একটা রাসায়নিক কারখানা আছে, আগুনটা পুরোপুরি নিয়ন্ত্রণে নয়, এই জন্য কাউকে হয়তো ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। থাকবেন অবশ্যই, পরবর্তীতে আরও আপডেট নেওয়ার চেষ্টা করব। চাকসু নির্বাচনের ভোট কাল সকাল 9টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। এর মধ্যেই শেষ হয়েছে সব প্রস্তুতি, ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট বক্স। নির্বাচন ঘিরে যে কোনো বিশৃঙ্খলা এড়াতে ক্যাম্পাসে তৎপরতা বাড়িয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাসুদুল হক। আপনাকে স্বাগত। চট্টগ্রামের প্রস্তুতি, আপনার প্রতিবেদন দেখলাম, সব কিছু মিলে একটা মানে ডাকসু নির্বাচনের পরে চাকসু, চট্টগ্রামের নির্বাচন নিয়ে মানুষের আগ্রহটা বেশ কয়েক দফা পেছানো হলো, শেষ পর্যন্ত ভোট হচ্ছে। কি মনে হচ্ছে, কেমন দেখছেন, সব কিছু মিলে আপনার কাছে শুনতে চাই। জুয়েল, আপনি জানেন রাত পহলে কিন্তু আগামীকাল সকাল 9টা থেকে শুরু হবে সেই কাঙ্ক্ষিত নির্বাচন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, যেটি অনুষ্ঠিত হচ্ছে প্রায় 35 বছর 8 মাস পর। এই মুহূর্তে রয়েছে আমি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। আপনারা দেখছেন এখনও কিন্তু ক্যাম্পাসে যারা শিক্ষার্থী তাদের পদচারণায় পুরো ক্যাম্পাস আসলে মুখরিত, যেটি আমরা দেখেছি গত কয়েকদিন ধরে। অর্থাৎ প্রচারণা তুঙ্গে ছিল এবং পুরো আসলে উৎসবের আমেজ, অর্থাৎ ভোট উৎসব যেটি আগামীকাল হতে যাচ্ছে। এবং এই ভোট নিয়ে যারা শিক্ষার্থী তাদের কিন্তু উৎসাহের কোনো কমতি নেই। আপনারা জানেন প্রায় 27,516 জন এখানে ভোটার রয়েছে, শিক্ষার্থী রয়েছেন। তারা আগামীকাল অনেকে ভোট প্রয়োগ করবেন তাদের পছন্দের প্রার্থীকে। আমরা একটু আসতে চাই, এখানে কয়েকজন শিক্ষার্থী রয়েছেন, তারা যদি বলতে আগামীকাল আপনাদের সেই কাঙ্ক্ষিত ভোট কেমন লাগছে আপনারা? না, সেটা তো অবশ্যই আমাদের জন্য একটা আনন্দময় মুহূর্ত আসতে যাচ্ছে। সবথেকে বড় কথা হচ্ছে দীর্ঘ 36 বছর পরে চাকসুর যে খরাটা আগামীকাল কাটতে যাচ্ছে,
সেটা আমাদের জন্য আনন্দময়। আমরা আমাদের চাওয়াগুলোকে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে প্রশাসনের কাছে উপস্থাপন করতে পারবো এবং আশা করি আমরা এবং তারা আমাদের হয়ে সেটা বাস্তবায়ন করবে। আর সবথেকে বড় কথা হচ্ছে এই চাকসুকে কেন্দ্র করে ক্যাম্পাসে যেই উৎসবমুখর পরিবেশ বিরাজমান, সেটা প্রার্থীদের পাশাপাশি আমরা ভোটার হিসেবেও সেটাকে উপভোগ করার চেষ্টা করতেছি। আশা করি কালকে প্রশাসন আমাদেরকে সুন্দর একটি চাকসু নির্বাচন উপহার দিবে, সেই আশাই ব্যক্ত করি আমরা প্রশাসনের কাছে। আপনাকে ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। জুয়েল, শুনছিলেন আসলে এখানে যারা ভোটার তাদের কিন্তু উৎসাহ উদ্দীপনার কমতি নেই। একটু আপনার কাছে আসতে চাই, যদি বলতেন আগামীকাল ভোট কেমন লাগছে আপনার? ধন্যবাদ। আগামীকালকে ভোট, এটা বুঝতেই পারছেন ক্যাম্পাসের পরিস্থিতি দেখে যে এখানে কী পরিমাণ উৎসব মুখর। ইনফ্যাক্ট আগামীকালকে যারা শহরে থাকে, আমার কিছু ফ্রেন্ড, ওরা আজকে আসছে, এসে রাতে আমার সাথে থাকবে ওরা। এবং ভোটের ব্যাপারে যদি বলি, সেক্ষেত্রে হচ্ছে অনেকেই তো আগামীতে কী কী করবে সেগুলো ব্যাপারে বলছেন, কিন্তু আমি গুরুত্ব দিচ্ছি যে অলরেডি কী কী করে আসছেন এমন প্যানেলে যারা আছেন, অতীতে খুব সুন্দর অনেক কাজের ভূমিকা রাখছেন, এদেরকে আমরা গুরুত্ব দিচ্ছি এবং আমরা আশাবাদী যে এটা খুব সুন্দর হবে। এবং এখানে যথেষ্ট পুলিশ আছে, সাংবাদিক আছে, নিরপেক্ষ সাংবাদিক। আমরা খুবই আশাবাদী যে খুব সুন্দরভাবে সব কিছু সুন্দর হবে। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। তো জুয়েল, যেমনটি বলছিলাম, এই নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হচ্ছে প্রায় 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এখানে পুলিশ, র্যাব, এপিবিএন সহ প্রায় 1200-র মতো আইন শৃঙ্খলা বাহিনী থাকবে। এছাড়া এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সকল প্রস্তুতি তারা সম্পন্ন করেছিল, আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে আপনার কাছে আরেকটু জানতে চাই, সেটি হচ্ছে যে ওই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে অভিজ্ঞতা হয়েছে, যে হাতে গোনার কারণে এটি ভোটের রেজাল্ট পেতে পেতে 3 দিন সময় লেগে গেছে, এটি নিয়ে যারা নির্বাচন কমিশন আছেন তাদের উদ্যোগটা কীরকম? মানে আপনার কাছে মনে হয় যে এই রেজাল্ট পেতেও দিন 3 লেগে যেতে পারে? না, আমার সেটি মনে হচ্ছে না, কারণ আজকে সকালে আমাদেরকে নির্বাচন কমিশন জানিয়েছেন তাদের 5টি কেন্দ্রে তাদের ভোট অনুষ্ঠিত, 5টি হলে, এবং তারা বলেছেন প্রতিটি কেন্দ্র ভিত্তিক তাদের রেজাল্ট আসলে ফলাফল প্রকাশ করা হবে। সেক্ষেত্রে তারা যদি বলছেন খুব শীঘ্রই, অর্থাৎ তাড়াতাড়ি ভোট যেহেতু 4টায় শেষ, তারা আশা করছেন রাত 11টা কি 12টার মধ্যে তারা সম্পূর্ণ যে রেজাল্ট সেটি তারা আপনারা দিতে পারবে। আমরা আশা করবো মানে অন্তত জাহাঙ্গীরনগরের মধ্যে সেরকম অপেক্ষার প্রহর গুনতে না হোক, নির্বাচনটা ভালো হোক, যেহেতু প্রায় 36 বছর পরে ভোট। অবশ্যই আমরা অপেক্ষা থাকলাম, আপনার মাধ্যমে তো অবশ্যই কালকে সারাদিন জানবই সেখানকার খবর। মাসুদুল হক, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রাজধানী মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে আগুনে 9 জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন বেশ কয়েকজন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। এছাড়া যোগ দিয়েছে সেনা সদস্য, পুলিশ, র্যাব ও বিজিবি। ঘটনাস্থলে ভিড় করেছে কারখানা কর্মীদের স্বজনরা। বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে দাবি তাদের। হঠাৎ পোশাক কারখানায় বিস্ফোরণ, মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের রাসায়নিক গুদামে। মঙ্গলবার দুপুর 12:15টার দিকে রূপনগরের শিয়ালবাড়িতে কসমিক ফার্মা নামের একটি রাসায়নিক গুদাম এবং পাশের পোশাক কারখানায় আগুন লাগে। খবর পেয়ে পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয়। আগুন লাগার কিছুক্ষণ সময় পরে এটা অনেক বিশাল হয়ে গেছে। আমরা যখন ভার্সিটিতে ক্লাস অবস্থায় ছিলাম তখন একটা বিস্ফোরণ হয়েছে, অনেক বিকট শব্দ। তারপরে আমরা বের হয়ে দেখি যে এই অবস্থা। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নেভানোর কাজে যোগ দেয় সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি এবং শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা। ঘটনাস্থলে ছুটে আসেন নিখোঁজ অনেকের স্বজন। চলে হৃদয়স্পর্শী আহাজারি। আমার ছেলে অফিসে গেছে, অফিসে থেকে এখনো বের হইল না। আমার ছেলেরা খুঁজছেন না, বোন পুত্র ভাই না, বোন পুত্রে 3 তলা কাজ করে দুইটা খাইতে মিলাইব যাইব না, দুইটা খাইতেও যায় না। বেলা 3:30টার দিকে পোশাক কারখানায় আগুন নিয়ন্ত্রণে আসলেও রাসায়নিক গুদামের আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। গুদামটিতে ব্লিচিং পাউডার, প্লাস্টিক, হাইড্রোজেন পার অক্সাইড রয়েছে। এরপর আগুনের ঘটনায় হতাহতের খবর জানায় ফায়ার সার্ভিস। আমরা ওখানে কাউকে অ্যালাউ করছি না, ইভেন আমাদের ফায়ার ফাইটারদেরকেও অ্যালাউ করছি না। হিউম্যানলেস যেসব টেকনোলজি রয়েছে সেসব প্রযুক্তি দিয়ে এবং ড্রোন দিয়ে এই সমস্ত কার্যক্রম করছি। আমাদের এখনো অপসারণ মানে আপনাদের যেই কেমিক্যালগুলো রয়েছে, এই কেমিক্যালগুলোর নিউট্রালাইজেশনের কাজ এখনো শেষ হয়নি। রাসায়নিকের বিষাক্ত ধোঁয়া মানবদেহের জন্য ক্ষতিকারক হওয়ায় সবাইকে দূরত্ব বজায় রাখার আহ্বান দমকল কর্মীদের। পোশাক কারখানা না রাসায়নিক গুদাম, কোথা থেকে আগুনের সূত্রপাত তা জানতে পারেনি ফায়ার সার্ভিস। ইফতেসামুল গনি, ডিবিসি নিউজ, ঢাকা।
রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে আগুনের ঘটনা নিয়ে ব্রিফিং করছে ফায়ার সার্ভিস। সরাসরি যাচ্ছি সেখানে। উপরে যে গ্রিলের একটা দরজা ছিল, দুইটা তালা মারা ছিল, এটা এখনো তালা মারাই রয়েছে। এই কারণে উপরের দিকে আপনার যেতে পারে নাই, এবং নিচের দিকে আপনারা জেনে থাকবেন যে পরিমাণ কেমিক্যালের যে বিস্ফোরণটা হয়েছে প্রথম দিকে, সেটার ফ্ল্যাশ ওভারে যেই আপনার টক্সিক যে গ্যাসটা, মানে সাদা যে ধোঁয়াটা টক্সিক, অত্যন্ত টক্সিক, এটা ইনহেল করার কারণে আকস্মিকভাবেই হয়তো এতজন, আমার মনে হয়, যেটা আমাদের মনে হয় যে এটা ওনারা সেন্সলেস হয়ে মৃত্যুবরণ করেছেন। পরবর্তীতে তারা আর এসকেপ করতে পারেন নাই। এখানে এই 16 জন, এই 16টা মৃতদেহ আমরা পেয়েছি বিভিন্ন কর্নারে, দোতলা তিনতলা মিলে। উপরে যেতে পারে নাই, নিচেও যেতে পারে নাই, যার কারণে একটা জায়গায় তারা হয়তো এই দুর্ঘটনায় পতিত হয়েছেন। আমরা এই যে 16 জন মারা গিয়েছেন এই পরিবারের প্রতি বিধায়ী আত্মার আমরা দোয়া করছি, এবং এটার আহত এই পর্যন্ত মাত্র একজন আমাদের ভলেন্টিয়ার, আমাদের ফায়ার সার্ভিসের কেউ আহত হয় নাই। আমাদের এই পর্যন্ত 12টি ইউনিট কার্যক্রম করেছে, এখনো কার্যক্রম করছে। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমাদের একটা পাশের মানে গার্মেন্টস অংশের ফায়ারটা নিয়ন্ত্রণ হয়েছে, সম্পূর্ণ নিয়ন্ত্রণ হয়েছে, কিন্তু যেই অংশটুকু আপনার কেমিক্যাল, ওই গোডাউনটার ফায়ার এখনো নিয়ন্ত্রণ হয় নাই। আমরা কাজ করছি। আপনারা দেখেছেন যে আমাদের যে টেকনোলজি রয়েছে, লুপ 60, ড্রোন, আমাদের যে গ্রাউন্ড মনিটর, মানে যেটা হিউম্যান ছাড়া, মানে মানুষ ছাড়া যেসব টেকনোলজি দিয়ে আমরা ফায়ার ফাইটিং করছি, এটা এখনো চলমান রয়েছে। শুধুমাত্র লাশগুলো বের করার জন্য আমরা কিছুক্ষণ স্টপ রেখেছি, এবং আমরা যে কেমিক্যাল গোডাউনের পার্টটা আমরা চেক করছি, এখনো অবজারভেশন করছি, এবং এটা নিয়ন্ত্রণ এখনো সম্ভব হয়নি। এটা নিয়ন্ত্রণ হতে হয়তো আরো সময় লাগবে। আমরা কাজ করে যাচ্ছি, এটা বলা যাচ্ছে না, কারণ এখানকার যে কেমিক্যাল এখনো আননোন। আমরা যতটুকু জানতে পেরেছি, বিভিন্ন আশেপাশের যারা লোকাল যারা রয়েছেন শ্রমিক, ওনাদের কাছে জিজ্ঞাসা করে আমরা বুঝতে পেরেছি যে এখানে 6-7 ধরনের কেমিক্যাল রয়েছে, যেটা ওখানে গোডাউন ছিল, এবং আপনারা এখন হয়তো দেখলে বুঝতে পারবেন এখনো ফ্লেম রয়েছে, যার কারণে ধোঁয়া এখনো উঠছে। সুতরাং এটা সময় লাগবে। এখানে আমরা সাধারণত মানে ব্লিচিং পাউডার, মেটা, পটাশ, তারপরে এনজাইম, এবং আরো কয়েকটা ধরনের রয়েছে, সল্টও আছে, হাইড্রোজেন পারঅক্সাইডও আছে। এটার নাম এখন পর্যন্ত আমরা পাইনি, এবং আশেপাশের লোকাল যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করে এখন পর্যন্ত নাম পাইনি। মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে, ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের সার্চিং অপারেশন শেষ, তবে এখনো আমরা সার্চিং অপারেশন তো কি বলছেন, মৃতদেহগুলো নেওয়া হচ্ছে একে একে। আপনার এই যে অ্যাম্বুলেন্স এখানে আসছে না, এই অ্যাম্বুলেন্সে মৃতদেহগুলো তোলা হচ্ছে, এবং এটা ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হবে। আমরা এই গার্মেন্টস অংশে 16টা মৃতদেহ পেয়েছি, বাট আমাদের যে কেমিক্যাল অংশে, কেমিক্যাল গোডাউনে আমরা ঢুকতে পারছি না, যেহেতু এখনো আপনার এটা সেফ না। আমাদের সার্চিং অপারেশন চালানোর জন্য এই জায়গাটা সেফ না। এটা আমি প্রথম ব্যাখ্যা দিচ্ছিলাম যে সাধারণত যে প্রথমে আপনারা দেখে থাকবেন, অথবা ভিডিওতেও বের হয়েছে, যে প্রথমের দিকে যে ফ্ল্যাশ ওভার হয়েছে, মানে আগুনটা খুব অল্প সময়ের ভিতরে ডেভেলপ স্টেজ, মানে আমরা যেটা আমাদের পরিভাষায় তৃতীয় স্টেজ বলি, মানে টোটাল 4টা স্টেজের মধ্যে তৃতীয় স্টেজে চলে গিয়েছে, যার কারণে এবং ফ্ল্যাশ ওভার হওয়ার কারণে অতিরিক্ত গ্যাস, যেটা টক্সিক গ্যাস, ওনারা ইনহেল করে ফেলেছেন, এবং যার কারণে ওনারা নিচেও এসকেপ করতে পারেন নাই, এবং উপরেও যেহেতু তালাবন্ধ ছিল, উপরেও যেতে পারেন নাই, যার কারণে ওনারা মাঝে দোতলা এবং 3তলাতে এই মানুষগুলো মারা গিয়েছে। আমরা গার্মেন্টস অংশের সার্চিং অপারেশন কমপ্লিট করেছি, কিন্তু আমাদের এই পাশে আমরা বলতে পারছি না যে ওখানে মৃতদেহ থাকতেও পারে, আমরা বলতে পারছি না। 16টা বডি গার্মেন্টস অংশে।
বডিগুলোর অবস্থা বোঝা যাচ্ছে না। এটা মানে ডিএনএ টেস্ট ছাড়া মানে আমরা যতটুকু বুঝতে পারছি যে এটা চেহারা এবং কোনোভাবেই শনাক্ত করা সম্ভব নয়। এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আশা করছি 15 থেকে 20 মিনিটের ভিতরেই এই বডিগুলো বের করা সম্ভব হবে, তবে ম্যাক্সিমাম আমরা বের করে ফেলেছি। গার্মেন্টস এবং কেমিক্যাল গোডাউনে টোটাল কত শ্রমিক কাজ করছিল আপনারা? এটা আমরা জানি না, এটা আমাদের তদন্ত। আপনার প্রশ্নের উত্তর হচ্ছে আমরা এখানে বলেছি যে সরাসরি মৃতদেহ বলেছি, আহতর কথা বলি নাই। সুতরাং এই লাশগুলোকে আপনার এখান থেকে নিয়ে যাওয়া হবে, ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হবে, এটাই আর কি। আমরা জানতে পারি নাই। আর আপনাদেরকে আপনাদের জ্ঞাতার্থে জানাই, এই অপারেশন কিন্তু সমাপ্ত করা হয় নাই, শুধুমাত্র গার্মেন্টস অংশের নিয়ন্ত্রণ হয়েছে, গার্মেন্টস অংশের নির্বাপন দেওয়া হয় নাই। এটা দাবি বাস্তবায়নে এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখে লং মার্চ পুলিশি বাধার মুখে পড়ে। শহীদ মিনার ছেড়ে রাতভর হাইকোর্টের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবেন এমপিও শিক্ষকরা। এর মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে বুধবার শাহবাগে অবস্থান এবং পরে যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা দেন তারা। 3 দফা দাবিতে টানা 3 দিন কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানের পর মঙ্গলবার বিকেল 4:30টার দিকে লং মার্চ টু সচিবালয় কর্মসূচি শুরু করেন এমপিও শিক্ষকরা। সচিবালয় অভিমুখে যাওয়ার পথে হাইকোর্টের সামনে পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন তারা। পরে সারা রাত হাইকোর্টের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষকরা। আমরা দফা দফা আলোচনা করছি, এখন না, আমরা গত দীর্ঘদিন যাবত আমাদের আন্দোলনটা, আমাদের এটা কিন্তু দাবি না, আপনারা জানেন, এটা কিন্তু সিদ্ধান্ত বাস্তবায়ন। আলোচনা চলছে এবং এই আলোচনা চললেই হবে না, প্রজ্ঞাপন সুস্পষ্ট প্রজ্ঞাপন চাই। মাননীয় সচিব সাহেব, উপদেষ্টা সাহেব, আপনাদের কাছে প্রশ্ন রেখে চাই, এই 12,000-15,000 টাকা দিয়ে একটা সংসার, শহরে ছেলে মেয়েদের লেখাপড়া, চিকিৎসা ভাতা সহ কিভাবে সম্ভব? এরপর বুধবার বেলা 11টায় শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করবেন তারা। এর মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে যমুনা অভিমুখে লং মার্চের কথা জানান তারা। যমুনার দিকে আমরা হয়তো মুভ করবো পরে, এবং লাস্টলি আমাদের যে প্রোগ্রাম সেটি হচ্ছে আমরা অনশনেও যাব। এরপরেও যদি কাজ না হয় তাহলে মনে করবো যে আমাদের শিক্ষা উপদেষ্টা তিনি আমাদের অভিভাবকদের যে জায়গাটা এটি হারিয়েছেন। সরকার ঘোষিত বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির হার অপর্যাপ্ত ও অবাস্তব দাবি করে মূল বেতনের 20% বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বাড়ানোর দাবিতে রাজপথে নামেন এমপিও শিক্ষকরা। প্রয়োজনে শিক্ষার্থীদের নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন তারা। যদি বস্তিতে বাসা ভাড়া নিতে যায় ইন দিস টাইম, এই মুহূর্তে সেখানে ম্যাক্সিমাম 4,000 টাকা ভাড়া লাগে। সে করে কি করে একজন শিক্ষক 1,000 টাকা বাড়ি ভাড়া নিয়ে তার জীবনযাপন করতেছে? পুরো জাতির জন্য একটা দাবি, এখানে যতটা সময় থাকা লাগে আমরা থাকবো, অবশ্যই থাকবো। এর আগে একই দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেন এমপিভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। আগামী নির্বাচনে দেশের রাজনীতি ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র ফিরে পাওয়ার যে সুযোগ এসেছে তা যেন ভুলবশত না হারিয়ে যায় সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। দলটির নেতারা বলেন, নির্বাচনের আগে গণভোট হলে বিশৃঙ্খলা তৈরি হওয়ার শঙ্কা রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। জেলা উপজেলা পর্যায়ে নিয়মিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন কেন্দ্রীয় নেতারা। খুলনা প্রেস ক্লাবে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত সমন্বয় সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। প্রধান অতিথির বক্তৃতায় তিনি জানান, আগামী সংসদ নির্বাচনে 5% আসনে সরাসরি নারী প্রার্থী দিতে পারে বিএনপি। আপাতত 5% তারা মানে নমিনেশন দেবে, এর চেয়ে বেশি কেউ ইচ্ছা হলে দিতে পারে। এটা হলো তাদের অঙ্গীকার, মানে যেটা ঐক্যমত কমিশনে যেটা হয়েছে, সবাইকে বলবে অন্তত 5% আপনারা দেন, যাতে করে নারীরা নিজেরা নিজেদের অধিকার বুঝে উঠতে পারে।
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারায় এক কর্মী সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় তিনি বলেন, তার দল সব সময় জনগণের শক্তিতে বিশ্বাস করে, আর তাই জনগণের অধিকার পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছে বিএনপি। জনগণই সকল ক্ষমতার উৎস এবং দেশের মালিক জনগণ। কাজে জনগণ সিদ্ধান্ত নেবে আগামী দিনে কোন পদ্ধতিতে দেশ পরিচালিত হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, দেশের সকল প্রতিষ্ঠানকে পুনর্গঠন করার জন্য দরকার একটি জনগণের নির্বাচিত সরকার। রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করা হলে বিশৃঙ্খলা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এই গণভোট আপনারা আবার নভেম্বরে চাচ্ছেন। অধিকাংশ দল কিন্তু একমত হয়েছে যে যেদিন পার্লামেন্ট নির্বাচন সেদিনই গণভোট। সংসদ নির্বাচন, তার জন্য প্রস্তুতি, এটা তো এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে। কোনটা শেষ করে কোনটা করবে ওই সময় তো নাই। যদি নভেম্বরে আপনি পিআর করেন তাহলে আপনাকে একেবারে কোরবানি ঈদের পরে আপনাকে নির্বাচন দিতে হবে। এদিকে ঠাকুরগাঁওয়ে বিএনপির বর্ধিত সভায় অংশ নিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী নির্বাচনের ওপর দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। রাজনৈতিক কোনো ভুল পদক্ষেপের কারণে আমরা যেন আবার সেই ফ্যাসিস্টদের নির্যাতনের কবলে না পড়ি। আগামী নির্বাচন যেটা নির্ধারিত হয়েছে আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। বিগত সরকারের শাসনামলের কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, ওই আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপির নেতাকর্মীরা। আগামী নির্বাচন। ডিবিসি নিউজ ডেস্ক। সরকারের কিছু উপদেষ্টা একটি বিশেষ দলের হয়ে 24-এর মতো সাজানো নির্বাচনে ষড়যন্ত্র করছে। এর প্রমাণ রয়েছে দাবি করে জামায়াত হুঁশিয়ারি দিয়েছে, এখনই সংশোধন না হলে হাটে হাঁড়ি ভেঙে দেওয়া হবে। পিআর সহ 5 দফা দাবিতে মানববন্ধনে দলের নেতারা এসব কথা বলেন। এছাড়া জামায়াতের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে বলেও দাবি দলটির। পিআর সহ 5 দফা দাবিতে ধারাবাহিক মাঠের কর্মসূচি পালন করছে জামায়াত সহ 7টি ইসলামী দল। তারই অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীতে গাবতলী থেকে যাত্রাবাড়ি পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সকাল থেকেই ছোট ছোট মিছিলে বিভিন্ন সড়কের পাশে অবস্থান নেন দলগুলোর নেতাকর্মীরা। সেখানে দাবির পক্ষে স্লোগানের পাশাপাশি বক্তৃতা দেন নেতারা। মৎস্য ভবনের সামনে জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের হুঁশিয়ারি দিয়ে বলেন, নীল নকশার নির্বাচনের পাঁয়তারা করলে জনগণ প্রতিহত করবে। সরকারের 4-5 উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে সকল নিয়োগকে নিয়ন্ত্রণ করে প্রশাসনকে একটি দলের দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করছে। এটাকে বন্ধ করুন। আর যদি না হয়, কোন কোন উপদেষ্টার ষড়যন্ত্রে লিপ্ত আমাদের কাছে নাম আছে, তাদের কণ্ঠ রেকর্ড আছে। সময়মত সাবধান না হন, তাহলে জনসম্মুখে নাম প্রকাশ করা হবে। আর কিছু ছাড় দিয়ে জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলো মতৈক্যে পৌঁছাবে বলে আশা করেন দলটির আরেক নেতা গোলাম পরওয়ার। পৃথিবীর 91টা দেশে পিআর পদ্ধতি চালু আছে, তার মধ্যে প্রায় 6টা পদ্ধতি ভিন্ন ভিন্ন রকম আছে। বাংলাদেশের কনটেক্সটে যেটা অ্যাপ্লিকেবল সেটাই আলোচনা হতে পারে। ফলে এটা দেশের মানুষের গণ আকাঙ্ক্ষার ভিত্তিতে যেহেতু হবে, ফলে জাতীয় নেতৃবৃন্দ নির্বাচনের আগেও আমরা আলোচনা করে এক টেবিলে এটা নিষ্পত্তি করতে পারি। খুলনার ডুমুরিয়ায় চুকনগরে নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে তিনি আরো বলেন, জামায়াত ইসলামীর পক্ষে ব্যাপক সাড়া পেয়েছেন। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। শাপলার বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান একই। প্রতীক নিয়ে এনসিপিকে দেওয়া চিঠির বিষয়ে কিছু না জানালে 19 অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নেবে কমিশন। এ কথা জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, কমিশন মনে করে শাপলাকে প্রতীকে অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই। রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের বিষয়টি শিগগিরই চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি। স্যার, শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করার কোন আইনি প্রতিবন্ধকতা আছে নাকি? আইনি প্রতিবন্ধকতা শাপলাকে কমিশন মনে করে শাপলাকে অন্তর্ভুক্ত করার দরকার নাই। এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত যে এটা প্রয়োজন নাই, এটাই। এরপরে যদি জাতীয় প্রতীক কি জাতীয় প্রতীক না, এই ব্যাখ্যাটা আমার মনে হয় যে এর সাথে এসে প্রাসঙ্গিক।
চাকসু নির্বাচনে ভোটকাল সকাল 9টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। এরই মধ্যে শেষ হচ্ছে সব প্রস্তুতি। নির্বাচন ঘিরে যে কোনো বিশৃঙ্খলা এড়াতে ক্যাম্পাসে তৎপরতা বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। দীর্ঘ ৩৫ বছর পর হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। প্রচারণা শেষে এখন ভোট উৎসবের অপেক্ষা। মঙ্গলবার দুপুর 12টার পর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে 5টি ভবনের 15টি ভোট কেন্দ্রে পাঠানো শুরু হয় ব্যালট বক্স। নির্বাচনের শিক্ষার্থীদের সুবিধায় শহর থেকে থাকছে অতিরিক্ত বাস ও ট্রেনের ব্যবস্থা। ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রাখতে বন্ধ বহিরাগতদের প্রবেশ। পরিচয়পত্র ও বৈধ পাস ছাড়া ঢুকতে পারবেন না কেউ। প্রত্যেকটা জায়গাতে নিশ্চিদ্র একটা ব্যবস্থাপনা রেখেছি এবং এটা আমাদের এই যে প্রোটোকলটা এসওপি মানে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেস, এটা আমরা প্রত্যেকের কাছে আলাদা আলাদা করে পৌঁছাইছি। ব্যালট পেপারটি আমাদের নিশ্চিত নিরাপত্তার মধ্যে একদম আন্ডার সিল্ড করা আছে। রাজনৈতিক কর্মী যিনি হন না কেন, নির্বাচন কমিশন যাদেরকে অনুমোদন দিবেন না তারা এই বাউন্ডারি প্রবেশ করার সুযোগ থাকবে না। এই বিষয়টা মাথায় রেখে আমরা নিরাপত্তা স্তরটাকে একটু বিশেষভাবে গুরুত্ব দিয়ে বিবেচনা করছি। ক্যাম্পাসের নিরাপত্তায় কাজ করছেন র্যাব, পুলিশ, বিজিবি, এপিবিএনের 1000-এর বেশি সদস্য। যে কোনো জায়গায় ছোট একটা ঘটনাকে কেন্দ্র করে বড় একটা ইস্যু তৈরি হওয়ার একটা প্রবণতা সব জায়গাতেই থাকে। তা আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ইউনিভার্সিটি প্রশাসনের সাথে এবং সবার সাথে সমন্বয়ের মাধ্যমে আমাদের এই ইলেকশনটা সুন্দরভাবে সম্পন্ন করার। চাকসু নির্বাচন ও হল সংসদ নির্বাচনে 232টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 908 প্রার্থী। 1966 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হয়েছে মাত্র 6 বার। সবশেষ ভোট হয় 1990 সালে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 65, সিরাজগঞ্জ 4-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি সিরাজগঞ্জ 4 আসনে। এটি সংসদীয় আসন 65। আমার সাথে যুক্ত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উল্লাপাড়া উপজেলার সভাপতি মুফতি আব্দুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। তো যতটুকু জানতে পেরেছি আপনি ইতিমধ্যেই মনোনীত হয়েছেন নির্বাচন করার জন্য। তো আপনি আপনার দলের মধ্যে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, আপনার নিশ্চয়ই আরও প্রতিদ্বন্দ্বী ছিল আপনার দলে, কিন্তু এখন আর 4 মাস বাকি। নির্বাচনে মনোনীত হয়েছেন ইলেকশন করার জন্য, কিন্তু পরবর্তীতে যখন মাঠে নামবেন বিভিন্ন রাজনৈতিক দল এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তো সেই প্রতিযোগিতায় আপনাকে জিততে হলে যে কি প্রস্তুতি নিতে হবে, সেই প্রস্তুতি কতটুকু আপনার? ধন্যবাদ জানাই আমি ডিবিসি ইলেকশন এক্সপ্রেসকে আমাকে সাথে নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, উপস্থিত যারা আছে সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম। ইলেকশনের প্রস্তুতি আসলে আমাকে মনোনীত করেছে পীর সাহেব চরমনাই হুজুর ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমার 65 সিরাজগঞ্জ উল্লাপাড়া 4 আসনে। আলহামদুলিল্লাহ, আমার আসনে প্রায় 14টি ইউনিয়ন। এই ইউনিয়নের মধ্যে আমার প্রায় 126টি ওয়ার্ড আছে। সকল ওয়ার্ডের কমিটি গঠন, ইউনিয়ন কমিটি গঠন এবং সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে এবং আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট সময় দিচ্ছি। সময় বের করে আমাদের কর্মীদেরকে নিয়ে আমি প্রত্যেকের মানে ঘরের দুয়ারে পর্যন্ত যাচ্ছি এবং প্রস্তুতি আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো। আশা করি আগামী নির্বাচনে সর্বোচ্চ সাড়া পেয়ে এবং সহযোগিতা পেয়ে ইনশাল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো। তো ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে প্রচারণা শুরু করেছেন, কিন্তু আপনারও প্রচারণা বলছেন যে কমিটি হয়ে গেছে, করছেন। কেমন সাড়া পাচ্ছেন যে হাত পাখা আপনাদের মার্কা জনগণের কাছে, সেটা কতটা গ্রহণযোগ্যতা পেয়েছি বলে মনে করছেন? আলহামদুলিল্লাহ, আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে হাত পাখা এমন একটা প্রতীক এবং এমন একটা ইসলামী আন্দোলন, এমন একটি দল যেই দলের মানুষের এখন প্রত্যেকের মুখে মুখে এই আওয়াজের কারণে আমরা প্রচুর পরিমাণ সাড়া পাচ্ছি। আলহামদুলিল্লাহ, যার কাছে যাচ্ছি তারা অত্যন্ত আনন্দের সাথে আমাদের গ্রহণ করতেছে এবং তারা বলতেছে আমাদের সবাইকে দেখা শেষ, এবার ইসলামী আন্দোলন হাত পাখার বাংলাদেশ। এই কথাটা শুনে অনেক ভালো লাগে, সেজন্য আমরা সর্বোচ্চ সাড়া পাচ্ছি এবং আশা করি ইনশাল্লাহ এই সাড়াতে আমরা উত্তীর্ণ হতে পারবো ইনশাআল্লাহ। আমরা যতটুকু জানি যে দীর্ঘদিন ধরে বাংলাদেশের এক ধরনের রাজনীতি চলছে, বিশেষ করে জুলাই অভ্যুত্থানের কথা যদি বলি, তারপর যে আগে রাজনীতি সংস্কৃতি, সেই সংস্কৃতি থেকে মানুষ কিছুটা পরিবর্তন চায়। তা আপনাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ নিশ্চয়ই সেই নতুন ধারার রাজনীতিটা শুরু করতে চাচ্ছেন বা করছেন, সেটা কীরকম যদি একটু জানতে চাই।
আসলে আমরা নতুন ধারা রাজনীতি মানে ইতিপূর্বে বাংলাদেশ 53 বছর স্বাধীন হওয়ার পরে যেভাবে গতানুগতিকভাবে দেশ চলতেছে এবং একটি শাসন যাচ্ছে আরেকটি আসতেছে, শাসন পরিবর্তন হচ্ছে কিন্তু আসলে আমাদের যেটা মৌলিক পরিবর্তন সেটা আসতেছে না। সে ধারাকে অব্যাহত রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে মৌলিক বিষয়ের উপরে, যাতে করে দেশ জাতি মানবতা এবং ইসলামকে আল্লাহর জমিনে কায়েম করার লক্ষ্যে প্রত্যেকটা অঙ্গনে যেন সর্বোচ্চ কাজ হয় এবং মানুষ যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে এবং শান্তি শৃঙ্খলার সাথে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা মেনে চলতে পারে। সে ব্যাপারে আমাদের সর্বোচ্চ সহযোগিতা এবং সর্বোচ্চ সাড়া পাচ্ছি। আপনাদের দল যদি ক্ষমতায় আসে বা ভালো একটা অবস্থানে যায়, সেক্ষেত্রে কিভাবে কাজ করার নতুনত্ব কিছু আছে আপনাদের পরিকল্পনায়? আলহামদুলিল্লাহ, এটা তো অবশ্যই ইসলামী আন্দোলন মানে নতুন একটি দল সরকারের কাছে পরিচিত এবং সকলেই চাচ্ছে যে পুরানদের দেখা শেষ, আমাদের এখন ইসলামী আন্দোলনকে দেখতে চায়। আর আপনারা জানেন যে ইসলামী আন্দোলন আসলে ইতিপূর্বে যতবার ইলেকশন হয়েছে কখনো কারোর সাথেই সমঝোতা অথবা জোট করেনি, এককভাবে আছে। এই হাঁটি পা করে আলহামদুলিল্লাহ এখন গত নির্বাচন 18তে পরিপূর্ণ নির্বাচন আমি ইলেকশন করেছি এবং 300 আসনে পরিপূর্ণ প্রার্থী ছিল। এখন মানুষের আস্থা ফিরে এসেছে এবং তারা এটা জানে যে ইসলামী আন্দোলনের উপরে যদি আমরা জয়যুক্ত করি তাহলে দেশকে সুন্দরভাবে তারা পরিচালনা করতে পারবে। সেক্ষেত্রে ইনশাল্লাহ আমাদের পরিপূর্ণ প্রস্তুত আছে এবং সুন্দরভাবে আমরা এটা আশা করি। নারীদের যে সম অধিকারের বিষয়টি, সেটা আপনারা কিভাবে দেখছেন? নারীদের অধিকার তো ইসলাম দিয়েছে, এটা দেশ কেন দেবে? সর্বোচ্চ অধিকার ইসলাম দিয়েছে। যদি ইসলামকে কেউ মানে তাহলে নারীদের অধিকার সর্বোচ্চ আলহামদুলিল্লাহ ইসলাম দিয়েছে। সেজন্য ইসলামী আন্দোলন যদি আসে, নারীদের অধিকার যেভাবে আছে তার চেয়ে বেশি আরও অত্যন্ত গুরুত্বের সাথে কোরআন এবং হাদিসের আলোকে তারা যেটা আশা করে না তার চেয়ে অধিক বেশি পাবে ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আপনারা শুনছিলেন সিরাজগঞ্জ 4 এবং উল্লাপাড়া, সিরাজগঞ্জ 65 এবং সিরাজগঞ্জ যে উল্লাপাড়া 4 আসনে আমরা পরবর্তীতে রাত 9টায় অন্য কোনো প্রার্থীর সাথে কথা বলবো। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।